আমরা বেসিক্যালি প্রাণীর পরিচিতি থেকে হচ্ছে কথাবার্তা বলবো, প্রাণীর পরিচিতি থেকে। চলো এই চ্যাপ্টারটা হাইড্রা। তো প্রথমে কিছু বেসিক জিনিস থাকে, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় হাইড্রা কে আবিষ্কার করছে, নামকরণ কে করছে, পুনরুৎপত্তি ক্ষমতার কথা কে বলছে। সো এই বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। আর আমি নতুন করে কিছুই বুঝাবো না, এখন বোঝানোর সময় নাই, জাস্ট একটু দেখায় দিব যে এই জিনিসগুলো হচ্ছে পড়বা। সো এই যে এইগুলো হচ্ছে একটু দেখবা, আর কোনো অনেক কিছু এখানে লেখা নেই, সেটা আমি হচ্ছে লিখে দিব। তারপর হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত হাইড্রার তোমার প্রজাতি, তাদের কোর্সিকার সংখ্যা, তাদের বর্ণ, এইগুলো নিয়ে হচ্ছে একটু 2-1 লাইন লেখা আছে, ঠিক আছে, যে লেখা আছে এই 2-4 লাইন হচ্ছে পড়বা। তারপরে দেখো অভ্যন্তরীণ গঠন হাইড্রার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা সবাই জানি যে হাইড্রা কি একটা দ্বিস্তরী প্রাণী, এর অ্যাক্টোডার্ম থাকে, অ্যান্ডোডার্ম থাকে, কিন্তু কি নাই, মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে কি থাকে, মেসোগ্লিয়া থাকে। মেসোডার্মের পরিবর্তে কি থাকে, মেসোগ্লিয়া থাকে। তো সেখানে এই যে অ্যাক্টোডার্ম 7 ধরনের কোষ। সো অ্যাক্টোডার্মের মধ্যে 2টা কোষ আছে, একটা হচ্ছে নিউরোসাইট কোষ আর জনন কোষ। এই 2টা কোষ তোমার হচ্ছে অ্যান্ডোডার্মে থাকে না। আর যে এই যে বাকি যে 5টা কোষ, এই বাকি 5টা কোষ হচ্ছে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম উভয় জায়গাতেই থাকে, ঠিক আছে। আর এখানে যা আছে এগুলো হচ্ছে একটু পড়বা, জাস্ট তোমরা দেখে যাও যে আমি কি কি বলতেছি, কেউ ক্লাস থেকে চলে যাও না, কারণ অনেক কিছু আমি হচ্ছে বলে দিব, এক্সট্রা করে লিখে দিব, সেগুলোর জন্য থাকতে হবে। সো এটা হচ্ছে পড়বা। তারপরে এই যে অ্যান্ডোডার্ম, দেখো এখানে নিউরোসাইট কোষ আর কি, জনন কোষটা নাই। তারপরে সিলেন্টরন নিয়ে 2-4 লাইন কথা বলা হয়েছে, ওকে। এরপর হচ্ছে নিউরোসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিএসটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরোসাইটটা হচ্ছে ভালো করে পড়বা, বিশেষ করে এই যে তোমার হচ্ছে এখানে যে তোমার দ্বারাও এই হিপনোটক্সিন রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, আমিষ এবং ফেনলে গঠিত। তারপরে এই যে এখানে বেশ কিছু কথাবার্তা আছে যে কত ধরনের নেমাটোসিস্ট, এই সেই, এইগুলো হচ্ছে আমরা একটু ভালো করে মনে রাখবো, বুঝতে পারছো, যে এগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো, তাহলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এটা অনেকটাই সাজেশন। তারপর দেখো হাইড্রার জীবনযাপন, শোনো তিনটা, এই চ্যাপ্টারে 3টা হচ্ছে প্রাণী নিয়ে কথাবার্তা বলা হয়েছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। এবং এই 3টা প্রাণীরই জনন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে হাইড্রার জনন, বিশেষ করে হাইড্রার জননটা বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো তো যে হাইড্রার জনন কয় প্রকার, 3 প্রকার, মুকুলোদ্গম, বিভাজন, যৌন জনন। মনে রাখবা যে যৌন জনন মানেই হচ্ছে কি, সেখানে শুক্রাণু আর ডিম্বাণুর হচ্ছে নড়াচড়া থাকবে, শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া কি বলতো যৌন জনন হবে না, এটা হচ্ছে মেইন বিষয়। তারপরে দেখো হচ্ছে, তারপরে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি যে মুকুলোদ্গম, খেয়াল করো অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া, পরীক্ষায় কিন্তু অনেক সময় দিতে পারে যে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া কোনটা, তখন হচ্ছে আমরা কি অ্যান্সার করব বলতো, মুকুলোদ্গম। যে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া যদি হচ্ছে আমাদেরকে বলা হয়, তাহলে হচ্ছে আমরা কি অ্যান্সার করব বলতো, মুকুলোদ্গম হচ্ছে অ্যান্সার করব। তারপরে দেখো যে বিভাজন, এটা কিন্তু স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়, আমি পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি যে পরীক্ষায় হচ্ছে অনেক সময় প্রশ্ন দেয় যে কোনটি স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়, স্বাভাবিক জনন প্রক্রিয়া নয় কোনটি, বিভাজন, ওকে। অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, এখানে শরৎকালটা ভুল আছে, এটা শীতকাল, শীতকাল, ঠিক আছে, শীতকালে হচ্ছে অস্থায়ী জননাঙ্গ, যদি আমি ভুল না করি, যে শীতকালে হচ্ছে তোমার সাধারণত অস্থায়ী জননাঙ্গটা তৈরি হয়। শরৎকালটা পড়ার দরকার নাই, পুরাতন বইতে এগুলো শরৎকাল ছিল। আর যদি বলে মুকুল সৃষ্টি, তাহলে গ্রীষ্মকাল। শোনো এই যে হাইড্রার জননের মধ্যে যে কালগুলো পাবা, বাংলা কাল, এগুলো মনে রাখতে হবে। রুই মাছের যে কালগুলো আসবে জননের মধ্যে, যেমন রুই মাছের জনন হয় সাধারণত বর্ষাকালে। তারপরে হচ্ছে তোমার ঘাসফড়িং এর ক্ষেত্রে শীতকালে ডায়াপোজ বন্ধ থাকে। সো এই যে কাল রিলেটেড তথ্যগুলো, এই কাল রিলেটেড তথ্যগুলো হচ্ছে কিন্তু আমাদেরকে জানতে হবে, ওকে। তারপরে হাইড্রার চলন সম্পর্কে একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে। তারপর আসে হচ্ছে মিথজীবিতা, এখান থেকেও কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসছিল। মানে তুমি যদি হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ কম্পেয়ার করো, এই 3টার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রা। এই 3টার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বলতো, হাইড্রা, ওকে।
আমাদের হাইটে গেল। এবার আসি হচ্ছে আমরা ঘাস ফড়িং নিয়ে। এই বরাবরের মতোই কিছু বেসিক কথাবার্তা বলা আছে, পরিচিতি আর কি। এই যে এগুলো হচ্ছে পরিচিতি, এইটা পড়বা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সবই পড়তে হবে তোমাদেরকে, স্লাইডে যা দেওয়া হয়েছে তার মধ্যে যেগুলো আরেকটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি একটু মার্ক করে দিচ্ছি আর কি। আর স্পেশালি যদি কোনো টপিক্সে সমস্যা থাকে আমাকে বলে, আমি হচ্ছে একটু শেষে গিয়ে একদম বুঝাই দেবো। আমি পুরোটা শেষ করি, পুরোটা শেষ করার পর যখন স্পেশালি কোনো টপিক্সে সমস্যা থাকবে আমরা শেষে গিয়ে বুঝিয়ে দিব। এই আরেকটা কথা, তোমরা কিন্তু আজকে তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও নাই, এই ভিডিওটাতে একটু রিয়াক্ট করে দাও তো, আর বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও দ্রুত। এই ভিডিওটাতে একটু রিয়াক্ট করে দাও আর বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও দ্রুত দ্রুত দ্রুত। তোমরা যে ভিডিওটা দেখতেছো এখানে একটু লাভ অথবা কেয়ার রিয়াক্ট করে দাও আর বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। দেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে দুইটা তথ্য আছে, যে তোমার হচ্ছে শ্বাসরন্ধ্র, ঠিক আছে, যে শ্বাসরন্ধ্র বেসিক্যালি কয় জোড়া? 10 জোড়া। 10 জোড়ার মধ্যে 2 জোড়া থাকে হচ্ছে কি বক্ষে, আর 8 জোড়া থাকে কি উদরে। এই দুইটা সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে বাকিগুলো তো হচ্ছে দেখবাই। ওকে, তারপর আসো রক্ত সংবহন তন্ত্র। এখানে খুব ছোট ছোট কয়টা পয়েন্ট লেখা আছে, এই ছোট ছোট কয়টা পয়েন্টই হচ্ছে পড়বা, ঠিক আছে। আর এখানে ভুল আছে, ঘাসফড়িং এর হচ্ছে 6 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড হচ্ছে 6 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমি যদি ভুল না করি, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড হচ্ছে তোমার 6 প্রকোষ্ঠ। ধরো তো 1 2 3 4 5 6 7, না 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই তথ্যগুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, এরপরে হচ্ছে কি রেচনতন্ত্র, এটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টার বলতে এই জায়গা থেকে রেচনতন্ত্র। আমরা সবাই জানি যে ঘাসফড়িং হচ্ছে কি একটা আর্থ্রোপোডা, তাই না? তো আর্থ্রোপোড যারা আছে তাদের রেচনতন্ত্র সাধারণত হচ্ছে কি বলতো ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। অনেক সময় শ্বসনতন্ত্র মনে রাখবা যে ট্রাকিয়াই হচ্ছে ঘাসফড়িং এর মূল শ্বসন অঙ্গ, যে ট্রাকিয়াইটাই হচ্ছে কি বলতো ঘাসফড়িং এর মূল শ্বসন অঙ্গ। ওকে, সো এগুলো একটু, এই যে আনুষাঙ্গিক যে রেচন অঙ্গগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো ওমাটিডিয়াম। ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী থাকে, এই যে দুইটা যে চোখ থাকে, এই চোখের গাঠানিক এবং দর্শনের একক কোনটি বলতো? ওমাটিডিয়াম। গাঠানিক এবং দর্শনের একক হচ্ছে কি বলতো? ওমাটিডিয়াম। এবং এই ওমাটিডিয়ামের সংখ্যাটা হচ্ছে ভেরি করে, যেমন মনে করো এটা ওমাটিডিয়ামের সংখ্যাটা হচ্ছে 1200 থেকে 1800, অর্থাৎ প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়াম থাকে 1200 থেকে 1800টি কি থাকে? ওমাটিডিয়াম থাকে। আর এই যে ওমাটিডিয়াম গুলো আছে, ওমাটিডিয়ামের ভিতরে এই জিনিসগুলো থাকে। তো এইগুলোর মধ্যে আবার কিছু বেশি বেশি ইম্পর্টেন্ট আছে, কর্নিয়া, তারপরে ক্রিস্টালাইন কোন, রেটিনুলার কোষ, র্যাবডোম, ঠিক আছে। এই কয়েকটা হচ্ছে এই যে ক্রিস্টালাইন কোন, এই 5টা বেশি ইম্পর্টেন্ট, পড়বা সবগুলোই, বাট হচ্ছে এই 5টা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা গেল। এরপরে সুপারপজিশন অ্যাপোজিশনের মধ্যে একটা কম্প্যারিজন আছে, কম্প্যারিজনটা হচ্ছে একটু দেখবে। তারপরে দেখো রূপান্তর, প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর, এই যে সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, ধাপগুলা কি কি, এখানে কিছু পয়েন্ট আছে রূপান্তরে, এইগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। ওকে, ঘাসফড়িং শেষ হয়ে গেল। এরপরে দেখো হচ্ছে রুই মাছ, অনেক কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু একদম জিস্ট জিনিসগুলো হচ্ছে দেওয়া হয়েছে। তাহলে দেখো এই যে এখানে রুই মাছ রিলেটেড কিছু কথাবার্তা বলা হয়েছে, এইগুলো হচ্ছে দেখবা তোমরা, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা কথাবার্তা না বলি। এই যে আইস, আইস থেকে এত কিছু পড়ার দরকার নাই। সাইক্লয়েড আইস, তারপরে হচ্ছে সার্কুলাস, সার্কুলাস, এই 3টে লাইন খুব ভালো করে পড়বা। এই 4টা লাইন, এই আইস থেকে 5টা লাইন, দেখো এখানে যে 5টা লাইন মার্ক করছি, এই 5টা লাইন পড়বা, বাকিগুলো পড়ার দরকার নাই। রুই মাছের হচ্ছে আইস সাইক্লয়েড ধরনের উঁচু আইসগুলোকে বলে সার্কুলাস। শোনো, এই স্লাইডটা তোমাদের ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, এই স্লাইডে যা আছে সবই পড়তে হবে, কিন্তু আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। যা আছে সবই পড়তে হবে, তবে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বা। দেখো রুই মাছের আইস সাইক্লয়েড, উঁচু আইসগুলোকে সার্কুলাস বলে, বসন্ত গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়, আইসের মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, এই পয়েন্টগুলো হচ্ছে জানার চেষ্টা করবা। তারপরে রক্ত সংবহন তন্ত্র, আমরা সবাই জানি
যে রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই কারণে এটাকে আমরা বলে থাকি ভেনাস হার্ট বা কি শিরা হৃৎপিণ্ড। এর দুইটা প্রকোষ্ঠ আর একটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, যেটাকে আমরা সাইনাস ভেনোসাস বলি। এখানে সব লেখা আছে, এখানে সব লেখা আছে, ঠিক আছে? এইগুলো জানার দরকার নেই, এইগুলো জানার দরকার নাই, এইগুলো জানার দরকার নেই। তবে হ্যাঁ, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেন, আর ডরসাল অফ অ্যাওর্টার কোন শাখা কোথায় কোথায় রক্ত সরবরাহ করে, এই পয়েন্টগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করো, এগুলো দরকার নেই। আর এই যে আরবিসি ডাব্লিউবিসি থাকে, প্লেটিলেট কিন্তু নাই, ঠিক আছে? আর হচ্ছে যে রক্তের গতিপথ, এটা হচ্ছে ভালো করে মনে রাখবা, রক্তের গতিপথটা ভালো করে মনে রাখবা। ওকে, এরপরে আসো যে বায়ুথলি, বা যেটাকে হচ্ছে আমরা আলটিমেটলি কি বলে থাকি বলতো, পটকা বলে থাকি। এটা নিয়ে এটা লেখা ছিল না আর কি, এই কারণে আমি টাইপ করিনি। সো এখন আমি বলে দিচ্ছি যে আলটিমেটলি কি কি। খেয়াল করো, বায়ুথলির দুইটা প্রকোষ্ঠ, প্রথম আর দ্বিতীয়। দেখো, অগ্রপ্রকোষ্ঠ বা প্রথম প্রকোষ্ঠটা ছোট, দ্বিতীয় প্রকোষ্ঠটা কি বড়। এই যে এখানে একটা গ্যাস গ্রন্থি থাকে, এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে? রেটিয়া মিরাবিলিয়া। আর এখান থেকে একটা নালী যুক্ত হয়েছে, এই নালীটার নাম হচ্ছে ডক্টাস নিউমেটিকাস। খেয়াল করো, এই নালীটা যদি গ্রাস নালী বা অন্য নালীর সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় ফাইসোস্টমি, যেটা আমরা রুয়ের ক্ষেত্রে পড়তেছি, যে এই নালীটা যদি এই গ্রাস নালী বা অন্য নালীর সাথে যুক্ত থাকে, এটাকে আমরা বলতেছি ফাইসোস্টমি, ঠিক আছে? আর যদি এইটার সাথে যুক্ত না থাকতো, সেটাকে আমরা বলতাম হচ্ছে ফাইসোক্লিস্টি। এটার এক্সাম্পল হচ্ছে টাকি, বুঝতে পারছো? টাকি। তাহলে দেখো, এই টাইপের একটা প্রশ্ন কুমিল্লা না খুলনা কোথায় যেন আসছিল, এক্সাক্ট মনে আসতেছে না, যে এই নালীটা যদি অন্য নালীর সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা ফাইসোস্টমি বলি। ফাইসোস্টমির এক্সাম্পল হচ্ছে কার্প জাতীয় মাছগুলো, রুই, কাতলা, মৃগেল, এগুলো আর কি, সিলভার কার্প, বিগেট কার্প, এগুলো। আর হচ্ছে যদি যুক্ত না থাকে, সেটাকে আমরা বলি ফাইসোক্লিস্টির এক্সাম্পল হচ্ছে টাকি, তারপর হচ্ছে মাগুর, এগুলো হচ্ছে তোমার কি বলতো, তোমার ফাইসোক্লিস্টির এক্সাম্পল। এর বাইরে আমরা আরো কি কি মনে রাখতে পারি, সেটা হলো এই যে প্রকোষ্ঠটা আছে, এটা অন্তঃকর্ণের অনেকগুলো অস্থির সাথে যুক্ত থাকে। এই যে অন্তঃকর্ণের অনেকগুলো অস্থির সাথে যুক্ত থাকে, এই ঘটনাটাকে বলা হয় ওয়েবেরিয়ান ওসিকল, ঠিক আছে? এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়েবেরিয়ান। তোমাদের বইয়ে কোথাও কোথাও ভেবেরিয়ানও লেখা আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। সো ওয়েবেরিয়ান আবিষ্কার করছে, সেখান থেকে হচ্ছে ওয়েবেরিয়ান ওসিকল হচ্ছে বলা হয়, বলা হয়। তারপরে আমরা সবাই জানি যে এটাকে আসলে অক্সিজেনের আধার বলা হয়। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তিনটা গ্যাসই থাকে, তবে অক্সিজেন বেশি। অক্সিজেন কি থাকে বলতো, বেশি থাকে। অক্সিজেন হচ্ছে বেশি থাকে, এই কারণে এটাকে কি বলা হচ্ছে, অক্সিজেনের আধার বলা হচ্ছে। ওকে, তারপরে দেখো যে প্লবতা রক্ষাকারী অঙ্গ, তারপরে শব্দ সৃষ্টিকারী অঙ্গ, নানান নামে কিন্তু হচ্ছে এদেরকে ডাকা হয়। সো এই অপর নামগুলো একটু জানার চেষ্টা করবা, অপর নাম। ওকে, তারপর আস যে রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র, এই যে হালদা নদী টদী, এইগুলো নিয়ে হচ্ছে বলা হয়েছে। এটা চট্টগ্রামের হালদা নদী। বেসিক্যালি হালদা নদীটা কিন্তু চট্টগ্রামে না, মানে এটা হচ্ছে খাগড়াছড়িতে আর কি। চট্টগ্রামের যে খাগড়াছড়ি যে জেলা আছে, সেই খাগড়াছড়িতে হচ্ছে এই হালদা নদীটা হচ্ছে অবস্থিত। এখানে আরো কিছু পয়েন্ট আছে, এগুলো একটু দেখবা। ওকে, পরিপাক ও শোষণ, এটা এখানে একটা ওভারভিউ আছে যে পরিপাকে আসলে কোনটা কার কি অংশ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, যে মুখছিদ্র, গলবিল, কার পরে কে, কোনটা কার কি কি অংশ, এই সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া আছে, এটা পড়বা। তারপরে দেখো ভিটামিন, এটা একটু পড়ার চেষ্টা করবা। আমরা সবাই জানি যে অ্যাডেক, এ ডি ই কে, অ্যাডেক, এরা হচ্ছে কি অদ্রবণীয়। অ্যাডেকটা কি অদ্রবণীয়, ঠিক আছে? অ্যাডেক, এ ডি ই কে, এরা হচ্ছে পানিতে অদ্রবণীয় ভিটামিন। আর বি আর সি, এরা হচ্ছে কি বলতো, দ্রবণীয় হচ্ছে ভিটামিন। সো এটার কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো উৎস এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো রোগগুলো একটু মনে রাখতে পারো,
আমি মার্ক করে দিচ্ছি ভিটামিন এ রাতকানা, জেরপ্থ্যালমিয়া, ভিটামিন বি বেরি, তারপরে ভিটামিন সি স্কারভি, ভিটামিন ডি রিকেটস, আর অস্টিওম্যালাসিয়া, আর ভিটামিন কে রক্ত জমাট না বাঁধা। এই পয়েন্টগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখো যে আমরা জানি যে শর্করা জাতীয় খাদ্যকে যে সকল এনজাইম ভাঙে তাদেরকে অ্যামাইলোলাইটিক, আমিষকে ভাঙলে প্রোটিওলাইটিক, স্নেহকে ভাঙলে লাইপোলাইটিক বলা হয়। সো এই অ্যামাইলোলাইটিক বা এনজাইম আমিষকে ভেঙে শর্করাকে ভেঙে কিসে কনভার্ট করে? গ্লুকোজে। তারপরে প্রোটিওলাইটিক, এরা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। লাইপোলাইটিক, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও হচ্ছে কি গ্লিসারলে কনভার্ট করে। এটা একটু মনে রাখবা, অনেক সময় আসে। তারপরে এইটার হচ্ছে একটা ছক দেওয়া আছে যে কোথা থেকে কোন এনজাইমটা হচ্ছে, আসলে গুচ্ছতে কিন্তু এত বিক্রিয়া টিক্রিয়া এত কিছু আসবে না। গুচ্ছতে এনজাইম থেকে প্রশ্ন আসতে পারে কি বলতো, যে গুচ্ছতে, হ্যাঁ ইহান আলহামদুলিল্লাহ সুস্থ, ওর ব্লাডে ইনফেকশন হয়েছিল। ওই যে তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম শুনছো না, ইকোলি, ইস্ট্রেচিয়া কোলাই, এই ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হয়ে হুট করে তার হচ্ছে তোমার উইদিন 2 to 3 মিনিটসের মধ্যে তার 105 ডিগ্রি হচ্ছে জ্বর চলে আসছিল। পরে ডক্টরের কাছে নেওয়ার পর টেস্ট করে যেটা আইডেন্টিফাই করা হলো যে সে ইকোলাই দ্বারা আক্রান্ত হয়েছিল আর কি, ইস্ট্রেচিয়া কোলি, এইটা দ্বারা সে আক্রান্ত হয়েছিল। পরে এখন আবার অ্যান্টিবায়োটিক চলতেছে, আপাতত সুস্থ আছে আর কি। সো সাবধান যারা এটা, ওকে তো আসলে বাহিরের খাবার টাবার হচ্ছে কোনো কিছুই খাওয়ানো হয় না। সো এটা হতে পারে যে গোসল টোসল করতে গেলে তো ট্যাবের পানি টানি খেয়ে ফেলে, সো এইটা থেকে সামহাও যাইতে পারে আর কি। সো একটু সাবধান আর কি, এই সময় অসুস্থ হওয়া যাবে না, খুব ডেঞ্জারাস। কিন্তু এই কোলাই কিন্তু একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বুঝতে পারছো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং অনেক অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে এই ব্যাকটেরিয়াকে আমাদের দেশে যে প্রচলিত অ্যান্টিবায়োটিক গুলো আছে, অনেক অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়াটাকে মারতে পারে না। সো যাই হোক, চলো এখানে আমরা যাই। সো এখান থেকে তোমাকে পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে যে, পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হলো কোন এনজাইম কোন ধরনের খাবারকে ভাঙে, এটা আসতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করলো শর্করা বিশ্লেষী এনজাইম কোনটা, প্রোটিন বিশ্লেষী এনজাইম কোনটা, এইগুলো হচ্ছে বেশি আসতে পারে। সো আমি একটু মার্ক করে দিচ্ছি, এই মার্ক করাগুলো একটু ভালো করে মনে রাখবা। বিশেষ করে যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এর প্রচুর আসে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, রেনিন, পেপসিন এরা প্রচুর আসে, বুঝতে পারছো? যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপরে হচ্ছে রেনিন, এরা হচ্ছে প্রচুর আসে, বুঝতে পারছো? তো মনে রাখবা যে এই যে যাদের শেষে ইন আছে, ঠিক আছে, রেনিন, পেপসিন, রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইন, দেখো ইন থাকলেই কিন্তু তারা প্রোটিন, খেয়াল করো, ইন থাকলেই তারা প্রোটিনকে ভাঙতেছে, আর বাকিগুলো শেষে কিন্তু কোনো ইন নাই। খেয়াল করছো? ট্রিপসিন ইন, কাইমোট্রিপসিন ইন, পেপসিন ইন, রেনিন ইন, এটা কাকে ভাঙতেছে? আমিষকে ভাঙতেছে। এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো প্রচুর আসে। তারপরে পেপসিন আর হচ্ছে রেনিনকে সক্রিয় করে কে বলতো? HCl, ঠিক আছে? HCl হচ্ছে এটাকে কি করতেছে? সক্রিয় করতেছে। ট্রিপসিন, কাইমোট্রিপসিনকে কারা কারা সক্রিয় করে, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, বাকিগুলো হচ্ছে একটু রিডিং দিবা। ওকে, এরপরে লালা গ্রন্থি ডিটেলস পড়বা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সেস আছে। লালা গ্রন্থি, তারপর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যকৃৎ। যকৃৎ সম্পর্কে ডিটেলস পড়বা, এখানে লেখা আছে, এই পুরাটা ডিটেলস পড়বা, ঠিক আছে? এই যে এগুলো ডিটেলস পড়বা, এই পাতা হচ্ছে ডিটেলস পড়বা যকৃৎ থেকে। ওকে, ডিটেলস পড়লা, পড়ার পর দেখো যে এর পরে এই যে এখানে কিছু পয়েন্ট আছে, হায় আল্লাহ এগুলো কি করছে, এগুলো যে, আচ্ছা এটা B12 আর এটা হচ্ছে B9। খেয়াল করো যে B12 যেটা, এটা তো সায়ানোকোবালামিন অ্যাসিড, আর B9 হচ্ছে কি ফলিক অ্যাসিড। এই দুইটা মনে রাখবা। তো যকৃতের সঞ্চয়ী ভূমিকা, এটাকে আমি একটু সহজ করে দিচ্ছি, সব পড়ার দরকার নেই। এই যে এই পয়েন্টটা পড়বা,
এই পয়েন্টটা, ঠিক আছে? এই এই দেখো 3টা পয়েন্ট যে মার্ক করছি, এই 3টা পয়েন্ট পড়বা, বাকিগুলো জানার দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো জানার দরকার নেই। তারপরে দেখো এই যে এই জিনিসটা খেয়াল করো, কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে তৈরি, কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে তাহলে ভাঙন। শোনো, যার সাথে থাকবে সে তৈরি হবে, যার সাথে থাকবে সে ভাঙবে, ঠিক আছে? যে যার সাথে থাকবে সে তৈরি হবে, যার সাথে থাকবে সে ভাঙবে, যার সাথে থাকবে সে তৈরি হবে, যার সাথে থাকবে সে ভাঙবে। গ্লাইকোজেনেসিস, তার মানে সিস শব্দটা কার সাথে আছে? গ্লাইকোজেনের সাথে আছে। দেখো গ্লাইকোজেন তৈরি হবে, এই দেখো গ্লাইকোজেন সঞ্চিত, খেয়াল করছো? তারপরে দেখো গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোজেনোলাইসিস, দেখো গ্লাইকোজেনের ভাঙন। এই যে গ্লাইকোজেনেসিসে গ্লাইকোজেন হচ্ছে ভেঙে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তার মানে সিস থাকলে তৈরি, লাইসিস থাকলে কি? ভাঙন। গ্লাইকোজেনেসিস তার মানে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনোলাইসিস তার মানে কি? গ্লাইকোজেনের ভাঙন। গ্লুকোনিওজেনেসিস তার মানে কি? গ্লুকোজ তৈরি। বুঝতে পারছো? সো এই পয়েন্টগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা। এই যে ইউরিয়া তৈরি হয় যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে, এটা অনেক সময় আসে। প্লাজমা প্রোটিন, যকৃৎ গামা গ্লোবুলিন ছাড়া সকল প্লাজমা প্রোটিন সংশ্লেষ করতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই যে এই পয়েন্টটা একটু পড়বা, হিমোগ্লোবিন থেকে হচ্ছে কি কি হচ্ছে, এইটা হচ্ছে একটু দেখার চেষ্টা করবা। ওকে, হিমোগ্লোবিন থেকে কি কি হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করবা। তারপরে অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয় নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, যে এখানে লেখা নাই, দ্রুতই শেষ হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? শোনো, যারা পানিতে অদ্রবণীয় তারাই স্নেহে দ্রবণীয়, একদম সহজ হিসাব। যে পানিতে অদ্রবণীয় কি? অ্যাডেক, ADEK, অ্যাডেক, পানিতে কি? অদ্রবণীয়, তার মানে এরা স্নেহ দ্রবণীয়। আবার পানিতে যারা দ্রবণীয় BRC, এরা স্নেহে অদ্রবণীয়, মানে হচ্ছে উল্টা, একটা আরেকটার হচ্ছে কি বলতো? উল্টা। তাহলে দেখো আমরা অগ্নাশয় নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, বুঝতে পারছো? যে অগ্নাশয়ের প্রথমেই দেখো যে এটা একটা মিশ্র গ্রন্থি, এটা একটা মিশ্র গ্রন্থি। শোনো, যে গ্রন্থিগুলোর নামের শেষে শয় আছে, শয় কি কি? শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়। এই যে নামের শেষে কি শয় আছে না? শয় থাকলে কি দ্বারা? মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থির কাজ কি? একাধারে এরা হচ্ছে এনজাইমও তৈরি করে, হরমোনও তৈরি করে, দুটাই তৈরি করে, এটাই হচ্ছে মিশ্র গ্রন্থির কাজ। এবার দেখো অগ্নাশয় আসলে কেন মিশ্র গ্রন্থি? অগ্নাশয়ের যে লোবিউল বা অ্যাসিনাস থাকে, এরা হচ্ছে বহিস্থকরা গ্রন্থি। এখান থেকে কি তৈরি হয়? এনজাইম তৈরি হয়, যেটাকে আমরা অগ্নাশয় নালী বা উইসাং নালী বলি। এখান থেকে কি তৈরি হচ্ছে? এনজাইম তৈরি হচ্ছে। যে শুরুতে যে আমরা ছকটা দেখলাম না পরিপাকের, সেই ছকে দেখবা অগ্নাশয় নিঃসৃত এনজাইমের নাম লেখা আছে, এনজাইম গুলো এখান থেকে তৈরি হয়। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে কি থাকে? আলফা, বিটা, তারপরে হচ্ছে তোমার ডেল্টা, আর হচ্ছে গামা, এই 4 ধরনের কোষ থাকে। তো আলফা থেকে কি, বিটা থেকে কি, ডেল্টা থেকে কি, গামা থেকে কি, এখান থেকে কি কি নিঃসরণ হয় এবং কাজ কি কি? নিঃসরণ প্লাস কাজ, কি কি নিঃসরণ প্লাস হচ্ছে কি কাজ। এখান থেকে কি কি নিঃসরণ হচ্ছে বলতো, এবং কাজগুলো মনে রাখতে হবে। ওকে, অগ্নাশয় গেল। এবার আসে গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আমাদের যে অন্ত্রের যে আমাদের পাকস্থলিতে যে গ্রন্থিটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি? গ্যাস্ট্রিক গ্রন্থি। তো তোমাদের পুরাতন বইতে কোষের সংখ্যা কম ছিল, এখানে কোষের সংখ্যা বেশি আছে, 6টা কোষ। এখন নতুন বইতেও 6টা করে দিছে। 2 লিটার গ্যাস্ট্রিক জুস হচ্ছে তৈরি হয়, আর এটা হচ্ছে HCl, ঠিক আছে? এটা হচ্ছে HCl। ওকে, তাহলে দেখো যে এখানে পয়েন্টগুলো মনে রাখবা, কোন কোন কোষ কি কি নিঃসরণ করতেছে ভালো করে হচ্ছে পড়বা। এবার আসলে স্থূলতা, সূত্রটা জানবা। সূত্র ওজন, ওজন হচ্ছে কি? কেজিতে, তাই না? আর উচ্চতা, উচ্চতা স্কয়ার, এটা কিসে নিতে হবে? মিটারে। আর হচ্ছে এখানে কে কোন লেভেলের, কোনটা কি, এগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। ওকে, তাহলে শেষ।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও তো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভাইয়াকে একটু হচ্ছে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। দ্রুত 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 হচ্ছে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, আর এই নোটটা বায়োলজি কিলার্স টেলিগ্রাম চ্যানেলে পাবা, ঠিক আছে? বায়োলজি কিলার্স টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে নোটটা পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার। এবার আসলে রক্ত, এই বেসিক জিনিসগুলো পড়বা। এদিকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, একদম খুব ছোট ছোট জিনিস, বাট প্রশ্ন আসে। সো এগুলো হচ্ছে পড়বা। এরপরে এই যে একটা ওভারভিউ আছে রক্ত সম্পর্কে, বিশেষ করে এই যে প্লাজমা প্রোটিনটা, বুঝতে পারছো? প্লাজমা প্রোটিনটা হচ্ছে পড়বা। আর তোমরা অনেকেই আমাদেরকে নক দিচ্ছ, ভাই সেকেন্ড টাইম ব্যাচ কবে শুরু হবে? শোনো, তোমাদের প্রতি যেটা পরামর্শ, এখনো সেকেন্ড টাইম করার চিন্তা নেওয়ার দরকার নাই। সামনে 9 তারিখ পরীক্ষা আছে, ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশন নিলে আল্লাহ যদি চান্স দেয়, হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া সাংঘাতিক প্যারার বিষয়, অনেক সার্কামস্টেন্স থাকে সেকেন্ড টাইম। সো এখনই আমাদেরকে সেকেন্ড টাইম ব্যাচের জন্য নক দেওয়ার দরকার নেই। আপাতত তুমি তোমার গুচ্ছ প্রিপারেশনে ফোকাস করো। সেকেন্ড টাইম ব্যাচ আমাদের গুচ্ছর রেজাল্ট হয়ে যাওয়ারও পরে আসবে, ঠিক আছে? একদম পূর্ণাঙ্গ ব্যাচ আসবে সকল সাবজেক্টের, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ ব্যাচ আসবে, সেটা আমরা পরে জানাবো। সো ওইটা বাদ, এখন হচ্ছে এদিকে ফোকাস করো। আচ্ছা, তারপর আসো যে এই যে এখানে রক্তকণিকা সম্পর্কে কিছু কিছু লেখা আছে, এগুলো হচ্ছে পড়ে ফেলবা, এগুলো হচ্ছে একটু দেখে ফেলবা। রক্ততঞ্চন, ঠিক আছে? আমরা সবাই জানি যে রক্ততঞ্চন মানে হচ্ছে কি রক্ত জমাট বাঁধা, আর হচ্ছে কি রক্ত তোমার হচ্ছে সিটি, এটাকে বলা হয় ক্লোটিং টাইম। তারপরে হচ্ছে বিটি, এটাকে বলা হয় ব্লিডিং টাইম। এটা হচ্ছে রক্তক্ষরণকাল। আর ক্লোটিং মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার সময়, রক্ত জমাট বাঁধার সময়। তাহলে দেখো যে এই যে ক্লোটিং টাইম যেটা, এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। আর ব্লিডিং টাইম রক্তক্ষরণকাল 1 থেকে হচ্ছে তোমার 4 মিনিট, 1 থেকে 4 মিনিট। আর রক্ততঞ্চনের জন্য প্রধান ফ্যাক্টর কয়টা? 4টা। টোটাল ফ্যাক্টর কয়টা? 13টা। 13টার মধ্যে প্রধান কয়টা? 4টা। ফুল পরে থপাস করে, ফুল পরে থপাস করে, তার মানে কি দেখো, ফাইব্রিনোজেন, তারপরে হচ্ছে কি বলতো, প্রোথ্রম্বিন, থপাস দিয়ে হচ্ছে তোমার থ্রম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে ক্যালসিয়াম, করে দিয়ে ক্যালসিয়াম। আর তোমরা যে ওই যে গুচ্ছের যে পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমরা যে গুচ্ছের পরীক্ষা দিবা, সেখানে হচ্ছে আমরা কি ইয়া করবো নাকি, ওই যে কি বলে, ওই পরীক্ষা দেওয়ার পর ওই কোশ্চেনে, ওই যে কৃষির দিন যেরকম নিছিলাম, ওই কোশ্চেনে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা, ওটা করবো নাকি? মানে পরীক্ষা দিয়ে আইসা আবার আমাদের এখানে পরীক্ষা দিয়ে বুঝতে পারবা যে তোমার কত নাম্বার আসতেছে, এটা করবো নাকি? এটা করবো নাকি? ওকে, এটা গেল। এবার আসলে সংবহন প্রক্রিয়া, এটা অনেক ডিটেলস একটা জিনিস, এটা পড়তে অনেক সময় লাগে। তবে গুচ্ছের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বাট পড়া উচিত। লেস ইম্পর্টেন্ট বাট পড়া উচিত, পড়া উচিত। আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে ক্লাস আছে, দেখে নিতে পারো। সময় লাগবে, এটা দেখতে 1 ঘন্টা লাগবে তোমার, 40 থেকে হচ্ছে 45 মিনিট লাগবে, বুঝতে পারছো? 40 থেকে 45 মিনিট লাগবে। ইউটিউব চ্যানেলে যে আমাদের যে রক্ত সঞ্চালনের যে ক্লাস আছে, ওই ক্লাসে দেখবে আমি সুন্দর করে বুঝাই দিছি, ওখান থেকে দেখতে পারো। ওকে, তারপরে আজকে সেন্ট্রাল মডেল টেস্ট বিকে ভার্সিটি টপার কোর্সে সবার জন্য ফ্রি। এই যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসছো, তাদেরও কিন্তু সেন্ট্রাল মডেল টেস্টটা ওই বিকে ভার্সিটি টপারসেই দিতে হবে। মানে আজকের এক্সাম সবাইকে বিকে ভার্সিটি টপারসে দিতে হবে, পেইড ফ্রি যা আসো সবাইকে হচ্ছে ওখানে দিতে হবে, ঠিক আছে?
হচ্ছে ওখানে হচ্ছে পরীক্ষাটা দিবে। এখানে কিছু জিনিস লেখা আছে। আর এই উচ্চ ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে উচ্চ আর একটা হচ্ছে কি নিম্ন। শোনো এদের কাজ কি, সিম্পল ভাবে মনে রাখবা। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজ হচ্ছে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় সেটাকে কমায় স্বাভাবিক অবস্থায় আনে। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজ হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটাকে কমায় স্বাভাবিক অবস্থায় আনে। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ হচ্ছে ব্লাড প্রেশারটা যখন কমে যায় সেটাকে বাড়ায় স্বাভাবিক অবস্থায় আনে। তার মানে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজ ব্লাড প্রেশার যখন বেড়ে যাচ্ছে সেটাকে কমায় স্বাভাবিক অবস্থায় আনা। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ ব্লাড প্রেশারটা যখন কমে যাচ্ছে সেটাকে বাড়ায় স্বাভাবিক অবস্থায় আনা। অর্থাৎ দুইটার কাজই হচ্ছে ব্লাড প্রেশারটাকে কি স্বাভাবিক রাখা। কি রাখা? স্বাভাবিক রাখা। ওই যে তোমরা যখন ওই যে রক্ত সংবহন প্রক্রিয়াটা দেখতে যাবা ওখানে আমি একদম ইন ডিটেলস পড়াইছি যে হচ্ছে তোমার ওই যে এসএন এভিএন বা প্রাকৃতিক পেসমেকার, সংরক্ষিত পেসমেকার, এগুলো যা জানতে চাও টাইম টুইম যা আছে সব হচ্ছে সুন্দর করে হচ্ছে পড়াই দিছি। ওকে ওকে। তারপরে দেখো যে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে জানবা। শোনো তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা তো তাও 6 মাস হলো, মানে 6 মাসের মধ্যে আবার পরীক্ষা পেয়েছো। আগে যারা সেকেন্ড টাইম দিত তারা তো 1 বছর লাগতো, পুরা 1 বছর ঘুরে তারপরে হচ্ছে পরীক্ষা আসতো। এখন তো তাও 6 মাস পর পরই পরীক্ষা হচ্ছে। ভার্সিটিগুলোর ওই যে করোনার প্যান্ডেমিকের কারণে যে শুরু হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা এগুলো হচ্ছে একটু রিডিং দিবা, এগুলো রিডিং দিবা, যা যা দেওয়া আছে এগুলো পড়ে ফেলবা। শ্বসন ও শ্বাসক্রিয়া এখানে যা যা আছে দেখবা, এটা নিয়ে বলার কিছু নাই, এটা নিয়ে বলার কিছু নাই, ঠিক আছে? এটা একটু দেখবা, এটা একটু দেখবা। সাইনোসাইটিস, ঠিক আছে? সাইনাস, সাইনোসাইটিস, এই যে সাইনাস মানে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা। এখন ভাইরাস ব্যাকটেরিয়া, খেয়াল করো, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস, এই তিনটার কারণে কোনো কারণে যদি এই সাইনাসগুলো আক্রান্ত হয়, যেমন আমার সাইনোসাইটিস আছে, যে আক্রান্ত হয় তখন হচ্ছে তোমার এটার ভিতরে প্রদাহ শুরু হয়। তখন এই যে বিভিন্ন সাইনাসের অবস্থানের কারণে ওই এই জায়গায় ব্যথা করে, এখানে ব্যথা, এখানে ব্যথা, নানান জায়গায় হচ্ছে ব্যথা করে। এবং এটা খুব বাজে একটা রোগ, যে সাইনোসাইটিস হলে আর হচ্ছে ভালো হইতে চায় না, মানে ওই মাথা ব্যথাটা আর হচ্ছে ভালো হইতে চায় না এবং ঘন ঘন ঠান্ডা লাগে, খুবই বাজে একটা জিনিস আর কি। সো সাইনোসাইটিস মিনস হচ্ছে সাইনাসের প্রদাহ। সাইনাস কি? রক্তপূর্ণ, সরি বায়ুপূর্ণ ফাঁকা গহ্বর। দেখো সাইনাসের নাম এবং প্রদাহের ধরন, যেমন তোমার যদি ম্যাকজিলারি সাইনাস আক্রান্ত হয় তাহলে তোমার দাঁত ব্যথা হবে, মাথা ব্যথা হবে। ফ্রন্টাল সাইনাস চোখের উপরে ব্যথা হবে, লেখা আছে কোথায় কোথায় ব্যথা হবে, এই পয়েন্টগুলো হচ্ছে পড়বা। তারপর দেখো ওটিটিস মিডিয়া। ওটিটিস মানে হচ্ছে কানের সংক্রমণ। এই সংক্রমণটা কেন হয়? ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণেই হচ্ছে ওটিটিসটা হচ্ছে। তবে সামহাউ যদি এই সংক্রমণটা মধ্যকর্ণে হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, মধ্যকর্ণে যদি সংক্রমণ হয় তখন সেটাকে আমরা বলবো ওটিটিস মিডিয়া। তো দেখো এটার 3টা টাইপ, ঠিক আছে? 3টা টাইপ, এগুলো হচ্ছে ভালো করে পড়ে নিবা। তারপর দেখো চলনা অঙ্গ চালনা, এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট এখানে যে জিনিসগুলো দেওয়া আছে বিশেষ করে লিগামেন্ট, টেন্ডন, ঠিক আছে, এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে পয়েন্ট আকারে, এটা পড়বা। এটা কিন্তু বেশি আসে, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? মানে এখানে যা যা দেওয়া আছে এনে মনে হয় এক্সট্রা কিছু লেখার নাই, যা যা দেওয়া আছে এগুলো পড়বা। যা যা দেওয়া আছে হ্যাঁ এগুলো পড়ে ফেলবা। ওকে, জিনতত্ত্ব বিবর্তন, আমরা হচ্ছে একদম শেষে চলে আসছি। জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, দেখো এখান থেকে তোমরা কিছু সংজ্ঞা হচ্ছে পড়তে হবে, অনেক সময় আসে, তো আমি একটু লিখে দিই। হ্যাঁ, যেমন লেখা হচ্ছে জিন,
অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন। দেখো জিন, অ্যালিল, হোমোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন, তারপর হচ্ছে টেস্ট ক্রস, ব্যাক ক্রস। ওকে, এই সংজ্ঞাগুলো জানবা, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে যে জিন, অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস। ওকে, তারপরে এই যে সব দেওয়া আছে, এটা প্রথম সূত্র, সূত্রের ব্যতিক্রম কি কি, অনুপাত টনুপাত যা আছে সব দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলবা এখান থেকে, সব দেওয়া আছে। এইগুলো লিথাল জিনের কারণে কি কি রোগ হয়, ঠিক আছে, সব অনুপাত টনুপাত একদম সুন্দর করে গোছায় দেওয়া আছে। পলিজেনিক ইনহেরিটেন্স, তোমরা এটার অনুপাত অনেক সময় মনে রাখতে পারো না, এটার অনুপাত কিন্তু সহজ। পলিজেনিক ইনহেরিটেন্স, মাঝখানে 6 দিলা, 6-এর দুই পাশে 4 দিলা, 6-এর দুই পাশে 4 দিলা, 4-এর দুই পাশে 1 দিবা, 4-এর দুই পাশে 1 দিবা, শেষ। পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত মাঝখানে 6, 6-এর দুই পাশে 4, 4-এর দুই পাশে কি বলতো 1, 4-এর দুই পাশে 1 হয়ে গেল পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত। তারপরে লিঙ্গ নির্ধারণ নীতি, এগুলো জানার দরকার নাই। এটা জানবা। দেখো এক্স 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 ওয়াই, স্ত্রী এক্স এক্স, পুরুষ এক্স ওয়াই, এক্স 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 ও, এক্স 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 ও পুরুষ, ও মিনস হচ্ছে অমিট, এখানে কোনো ক্রোমোজোম নাই, ফাঁকা ক্রোমোজোম, বুঝতে পারছো? জেড 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 ডাব্লিউ, জেড ডাব্লিউ জেড জেড, জেড 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 ওর, মানে এখানে একটা ক্রোমোজোম কম আছে, এখানে একটা ক্রোমোজোম কম আছে। কোনটা পুরুষ কোনটা স্ত্রী, কোনটা হেটেরোজাইগাস মনে রাখবা। ওকে, কোনটা হেটেরোজাইগাস হচ্ছে মনে রাখবা। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল তো 58, অক্ষীয় কঙ্কাল 80টি। আর যদি বলে দেহ, তোমার হচ্ছে দেহ কাণ্ড যদি বলে, সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়, উপাঙ্গীয় 126 আর অক্ষীয় 80, মনে রাখবে ভেবে। অক্ষীয় 80, অক্ষীয় 80। এটা, এই কোশ্চেন যদি এখন না পারো কেমন হইল বলো তো? আচ্ছা, এটা গেল। তারপরে দেখো হচ্ছে লিঙ্গ জড়িত অস্বাভাবিকতা, এটা বেসিক্যালি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখান থেকে হচ্ছে একটু দেখবে, এটা ফ্রাজাইল এক্স সিনড্রোম, বুঝতে পারছো? ফ্রাজাইল এক্স সিনড্রোম সব দেখবা। আচ্ছা, দেখার পর এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া থেকে নানান ভাবে প্রশ্ন আসে না, যে মনে করো বাহক কন্যার সাথে হচ্ছে আক্রান্ত পুরুষের যদি আমরা বিয়ে দিই, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে খেয়াল করো। যে বাহক কন্যার সাথে যদি আমরা আক্রান্ত পুরুষের হচ্ছে বিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে সম্ভাব্য জিনোটাইপ গুলো কি কি একটু খেয়াল করো, যে সম্ভাব্য জিনোটাইপ গুলো কি কি হতে পারে। দেখো তো, আমরা যদি চিন্তা করি স্বাভাবিক মহিলা এক্স এক্স, একদম প্লেন, কিছু দেওয়ার দরকার নেই, একাডেমিক কি কেমনে শিখছো, ছোট হাতের সি বড় হাতের সি, এগুলো কিছু চিন্তা করার দরকার নেই। এক্স এক্স বাহক মহিলা, তাহলে একটা এক্স এর উপরে সি দিবা। আমরা কি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা নিয়ে পড়তেছি, দ্যাটস ওয়াই সি দিছি। হিমোফিলিয়া পড়লে এইচ দিত। তারপরে দেখো আক্রান্ত মহিলা এক্সি এক্সি। তারপর দেখো পুরুষ যদি বলি, স্বাভাবিক পুরুষ এক্স ওয়াই, দেখো একদম প্লেন, স্বাভাবিক যেগুলো সেগুলো প্লেন। পুরুষ তো কখনো বাহক হয় না, আক্রান্ত পুরুষ এক্স ওয়াই। তাহলে দেখো এই 5টা জিনোটাইপ হইতে পারে, এর বাইরে জিনোটাইপ সম্ভব না। এই 5টা জিনোটাইপ হইতে পারে, এর বাইরে সম্ভব না। এই 5টা জিনোটাইপ তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার পরে এবার প্রশ্ন কি বলছে খেয়াল করো, বাহক কন্যার সাথে আক্রান্ত পুরুষের যদি বিয়ে দাও, তাহলে এগুলোর মধ্যে যদি সন্তানগুলো হবে, তাদের জিনোটাইপ কেমন হবে, ফিনোটাইপ কেমন হবে, তারপরে হচ্ছে তাদের সেটা শতকরা আকারে তুমি দেখাও। তাহলে লেখো বাহক কন্যা, বাহক কন্যা মানে কি এইটা, আর আক্রান্ত পুরুষ মানে কি এইটা।
তাহলে হচ্ছে এক্স সি এক্স, এটার মধ্যে ক্রস ঘটাও, এক্স সি ওয়াই। তাহলে দেখো পরীক্ষার হলে কিন্তু এরকম ক্রস করে লিখবা, এটা মুখস্থ করার কোনো জিনিস না, বুঝতে পারছো? তাহলে দেখো এক্স সি এক্স সি এক্স সি ওয়াই এক্স সি এক্স এক্স ওয়াই। তাহলে এই দম্পতি থেকে যে সন্তানগুলো পাওয়া যাচ্ছে, খেয়াল করো, এই যে কন্যা সন্তান পাচ্ছি, এ বর্ণান্ধ আক্রান্ত, মানে বর্ণান্ধ। এই যে যে পুত্র সন্তান পাচ্ছি, এও কি বর্ণান্ধ আক্রান্ত। এরা দেখো যে স্বাভাবিক কিন্তু বাহক, এখানে যে কন্যা সন্তানটা পাচ্ছি স্বাভাবিক কিন্তু বাহক, আর এই পুত্র সন্তানটা কি সম্পূর্ণ স্বাভাবিক। এই পুত্র সন্তানটা কি বলতো, সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে দেখো যে এখান থেকে আমরা 4টা সন্তান পেলাম, 4টা সন্তানের মধ্যে একজন দুইজন বর্ণান্ধ আক্রান্ত। তার মানে আমরা বলতে পারি যে 50% বর্ণান্ধর আক্রান্ত, আর আরেকজন দেখো স্বাভাবিক কিন্তু বাহক। তাহলে বলতে পারি 25% স্বাভাবিক কিন্তু বাহক, আর 25% হচ্ছে কি সম্পূর্ণ স্বাভাবিক। তার মানে এখান থেকে আমাদের যে স্টেটমেন্টটা আসতে পারে সেটা হচ্ছে এই দম্পতির মোট সন্তানের 50% বর্ণান্ধ, 25% স্বাভাবিক কিন্তু বাহক, 25% স্বাভাবিক কিন্তু বাহক, আর 25% হচ্ছে কি স্বাভাবিক, আর 25% হচ্ছে কি বলতো স্বাভাবিক। ওকে, এটা হচ্ছে একটি টোটাল স্টেটমেন্ট, যে 4টা সন্তান নিয়ে স্টেটমেন্ট। এবার যদি আমরা শুধু কন্যা বা শুধু পুত্রকে বিবেচনায় আনি, দেখো এটা একটা কন্যা সন্তান, এটা একটা কন্যা সন্তান, 2টা কন্যা সন্তান। তাহলে 2টার মধ্যে একটা কন্যা সন্তান কি আক্রান্ত, আরেকটা হচ্ছে কি বাহক। তার মানে আমরা বলতে পারি এই দম্পতির মোট কন্যা সন্তানের, শুধু কন্যা, এই দম্পতির মোট কন্যা সন্তানের 50% বর্ণান্ধর আক্রান্ত, 50% স্বাভাবিক কিন্তু বাহক, 50% স্বাভাবিক কিন্তু বাহক। তারপরে এই দম্পতির মোট পুত্র সন্তানের, পুত্র সন্তান কয়টা, 2টা, 2টার মধ্যে একটা আক্রান্ত আর একটা কি স্বাভাবিক। তাহলে এই দম্পতির মোট পুত্র সন্তানের হচ্ছে মোট পুত্র সন্তানের 50% বর্ণান্ধ, 50% স্বাভাবিক, 50% বর্ণান্ধ, 50% স্বাভাবিক। তাহলে দেখো এই বিষয়টা ক্লিয়ার কিনা, এটা থেকে কিন্তু এবার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতেছে। এই বিষয়টা ক্লিয়ার কিনা, এটা মুখস্থের কোনো জিনিস না, এভাবে ক্রস করে অ্যান্সার করতে হবে। এটা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে? এগুলো জানার দরকার নেই। ওকে, এই ডিটেলস পড়বা। দেখো ও এর হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ, সবচেয়ে বেশি। ওই যে ওই বিষয়টা ক্লিয়ার কিনা, বর্ণান্ধের বিষয়টা ক্লিয়ার কিনা, আর সম্পূর্ণ স্লাইডটা আমরা বায়োলজি ক্লাস টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তোমাদের কমেন্টে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই হচ্ছে দেখে নিতে পারবা, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে চলে গেল, এইটা হচ্ছে পড়বা। পড়ার পর আরএইচ ফ্যাক্টর এই সেই, তারপরে এখান থেকে এইটা আছে। তো এইটা জানার জন্য তোমাকে আগে সঞ্চারণ জনিত গুরুত্ব জানতে হবে। আমার মনে হয় যে এইটা নিয়ে এখন আর আমরা ডিটেলসে কথা না বলি, অনেক টাইম কনজিউম হবে। যে আমরা সবাই জানি যে ও হচ্ছে কি দাতা, ও দাতা, আর এবি হচ্ছে কি গ্রহিতা। আবার ও দাতা, ও এর মধ্যে কিন্তু ও নেগেটিভ সর্বজনীন দাতা, ও পজিটিভ সর্বজনীন দাতা না। আবার গ্রহিতার মধ্যে হচ্ছে এবি পজিটিভ সর্বজনীন হচ্ছে গ্রহিতা, এবি পজিটিভ সর্বজনীন গ্রহিতা। সো এখান থেকে হচ্ছে এই যে তোমাদের সাথে ক্লাস করতেছে পৌষী, হচ্ছে আমি যদি ভুল না করি, দাঁড়াও, আইডিটা যদি মানে আইডিটার ছবি দেখে আমি বুঝতে পারতেছি না। আমাদের একটা স্টুডেন্ট ছিল, ওর নামও পৌষী, ও হাজীদান এসে সম্ভবত এখন সিএসসি বা মেকানিক্যালে পড়ে। তোমাদের এরকমই গুচ্ছে গুচ্ছে খুব ভালো পজিশনে ছিল আর কি। তো ওর আইডিটা দেখে হচ্ছে মনে হইলো আর কি। ওকে, তাহলে দেখো যে এখান থেকে এই বিষয়টা পড়বা যে ও সর্বজনীন দাতা, ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা।
আর এ বি পজিটিভ হচ্ছে কি সর্বজনীন গ্রহিতা। তারপরে এটার সাথে মিলিয়ে এখান থেকে আসলে পড়তে হয় যে কে কাকে রক্ত দিবে, কে কাকে রক্ত নিবে, এটা ইন ডিটেলস হচ্ছে আমি আলোচনা করি। তো সাধারণত এখন হচ্ছে সময় কম, এই কারণে হচ্ছে কথাবার্তা বললাম না। তারপরে দেখি যদি তোমরা চাও আমি পরে বুঝিয়ে দিব, আগে আমরা শেষ করে দিই টোটালটা। ওকে, এবার আসো বিবর্তন। এইটা পড়বা, এটা নতুন টপিকস, বাট প্রশ্ন আসে ধাপ ধরন, ঠিক আছে? ধাপ আর হচ্ছে কি বলতো ধরন। ওকে, এটা কিন্তু মুখস্থ করার জিনিসটা, এটা বুঝাইয়া দিলে ইজিলি পারা যায়, একটু পরিশ্রম করতে হবে, মাথা খাটা একটু বুঝতে হবে। ওকে, তারপর হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ। বিজ্ঞানীদের পেশটা কি গায়েব নাকি? আচ্ছা, বিবর্তনের সপক্ষে কি কি প্রমাণ আছে, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এটা প্রচুর আসে, এটা পড়বা। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, এটা ভালো করে জানবা। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, এটা ভালো করে হচ্ছে জানার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে অঙ্গ সংস্থানিক প্রমাণ, হচ্ছে তোমার নিষ্ক্রিয় অঙ্গ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ভ্রূণতত্ত্বীয় জীবাশ্ম গঠিত প্রমাণ, এগুলো একটু দেখবা, ঠিক আছে? বিবর্তনের সপক্ষে প্রমাণ সমূহ সরীসৃপ, আর্কিওপটেরিক্স আর পাখির মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে? বৈশিষ্ট্য বহন করে, এটা একটু দেখবা। জীবন্ত জীবাশ্ম ভালো করে পড়বা, এটা জীবন্ত জীবাশ্ম। এইটা দাঁড়াও, এখানে আমি একটু ম্যাগনেটিক ফাইলের হেল্প নিব, সামহাও এটা এখানে একটু মিসিং আছে। ম্যাগনেটিক ফাইল, দাঁড়াও, ম্যাগনেটিক ফাইল কোনটা? এই যে দাঁড়াও, দাঁড়াও, পাইছি। এই যে দেখো, সামহাও একটা স্লাইড থেকে মিসিং হয়ে গেছে। এই যে কোন বিজ্ঞানী কি কি বলছে বিবর্তন রিলেটেড, কোন বিজ্ঞানী কি কি বলছে, এইগুলো ভালো করে দেখবা। কোন বিজ্ঞানী কি কি বলছে এইগুলো ভালো করে দেখবা। একটু অ্যাড করো, এই ব্যাখ্যার সাথে অ্যান্সারের হচ্ছে অসামঞ্জস্যতা আছে কিনা এটা একটু চেক দে, বিশেষ করে ম্যাথ ফিজিক্স চেক দিয়ে আমাকে জানা। আচ্ছা, তাহলে দেখো যে এটা একটু দেখবা, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তারপরে হচ্ছে তোমার এই যে খেয়াল করো, জীবন্ত জীবাশ্ম নিয়ে ওই যে ওই স্লাইডে যেটা লেখা আছে ওখান থেকে পড়ার দরকার নাই, এখান থেকে পড়বা। এখানে একটু ডিটেলস লেখা আছে, এটাই খুঁজতেছিলাম আর কি। ওখান থেকে পড়ার দরকার নাই, এখান থেকে পড়বা। জীবন্ত জীবাশ্ম নিয়ে যেটা লেখা আছে হচ্ছে এখান থেকে পড়বা, ওখান থেকে পড়ার দরকার নাই। ওকে, তারপরে এটা গেল, তাহলে এ পর্যন্ত শেষ। মানে এই জীবন্ত জীবাশ্ম পার্টটা ওখান থেকে পড়বো, এটা ম্যাগনেটিক ফাইলের চিনছো তো, যে ম্যাগনেটিক ফাইলের। ওকে, তারপরে দেখো এইটা, এখান থেকে আসলে আমরা বেশি কিছু পড়বো না। প্লিওসিন যুগ, মানুষের উদ্ভব, স্তন্যপায়ীর যুগ, সিনোজয়িক, যে আমি যেগুলো মার্ক করতেছি শুধু এগুলো মনে রাখো, ঠিক আছে? তারপরে কোয়ার্টারনারি, আধুনিক
কোয়াটারনারি আধুনিক। দেখো এখানে যেটুকু মার্ক করছি, ওকে, এটা গেল। তারপর আসো মেসোজয়িক, সরীসৃপের যুগ, ডাইনোসরের প্রাধান্য বিলুপ্তি, ক্রিটেসিয়াস, ট্রায়াসিক, ডাইনোসরের উদ্ভব। তারপরে দেখো উভচর, মাছ, সামুদ্রিক ও মেরুদণ্ডী, তিনটাই হচ্ছে প্যালিওজয়িক, তিনটাই হচ্ছে কি প্যালিওজয়িক। আর মাছের উদ্ভব হচ্ছে অর্ডোভিসিয়ান, অর্ডোভিসিয়ান। আর এই যে হাঙরটা মনে রাখবা, উভচর, ডেভোনিয়ান, হাঙর লাগবে না। হ্যাঁ, এই যে দেখো জাস্ট যেগুলো মার্ক করছি, এই মার্ক করা জিনিসগুলো মনে রাখবা। ওই যে ওই তিনটাই, উভচর, মাছ, সামুদ্রিক অমেরুদণ্ডী, প্যালিওজয়িক। তারপরে অর্ডোফিসিয়ান, মাছের উদ্ভব, ডেভোনিয়ান যুগে উভচর, ক্রিটেসিয়াস, ডাইনোসরের প্রাধান্য বিলুপ্তি, ট্রায়াসিক, ডাইনোসরের উদ্ভব, সরীসৃপের যুগ হচ্ছে কি মেসোজয়িক। আর হচ্ছে এখানে মানুষের উদ্ভব হচ্ছে প্লিওসিন যুগে, স্তন্যপায়ীর যুগকে সিনোজয়িক। বাট পিরিয়ড কোনটা? টারশিয়ারি। আধুনিক যুগের পিরিয়ড কোনটা? কোয়াটারনারি। ওকে, তাহলে সবাই সবকিছু ক্লিয়ার?